কাজে যাওয়ার জন্য তৈরি হয়েছি। জুমকি কয়েকবার করে দেখলো আমাকে। আমি চোখ সরিয়ে নিলাম। বললাম, কি দেখিস? ও চেঁচা শব্দ করে বলল, ভাতের সাথে লিপস্টিকও খেয়ে ফেলেছিস। রিটাজ দে। উফ, মনে হলো ধরা খেতে খেতে বেঁচে গেলাম। কোন মরণে পেয়েছিলাম আমাকে যে সাজতে বসেছিলাম। কেন যে এত ভালো লাগায় পেয়েছে। জুমকি আবার ঘুরে এলো। বড় আপা, তোর মোবাইলটা দে। আমি স্যারকে কল করে জানি আজকে পড়াবে কিনা। ঘুম থেকে উঠে মোবাইলটাকে খুব চোখে চোখে রাখতে হয়েছে। ছুটকি ঘুমাচ্ছে যদিও, কিন্তু আমার চোর লাগছে। এই যেন ধরা পড়ে যাব। আর আমার সমস্ত কুকর্মের অকাট্য প্রমাণ আছে মোবাইল জুড়ে। সতর্কতা শত ওটাকে ব্যাগে ঢুকিয়েছি সকালেই। দ্রুত পায়ে ঘর থেকে নামতে নামতে বললাম, আমার দেরি হয়ে যাচ্ছে, মায়েরটা দিয়ে কল দে। মায়ের মোবাইলে টাকা নেই। আমি যেতে যেতে লোড দিয়ে দিচ্ছি। 1 মিনিট লাগতো। আমি জুতা পায়ে গলিয়ে ত্রাহি ত্রাহি করে পালালাম। রাস্তায় উঠেই দেখা পেলাম শাফিনের। রাস্তায় উঠেই দেখা পেলাম শাফিনের। ভোরের রোদ গায়ে পড়ছে। শান্ত সৌম্য মুখটা, ঘাড়ের উপর গামছা ঝোলানো, হাতে টুথব্রাশ। এইমাত্র মুখ ধুয়ে এসেছে। কিছু মুহূর্ত আছে শৈশবের, গন্ধ মাখা থাকে সেগুলোতে। আমাদের এই বাড়ি, আমার মা বোনেরা, এই লালগলি বাজার, মহল্লার বুনো সকাল আর সাপিনের আমার দিকে এইভাবে হেঁটে আসা। সাথে সাথে মন ভরে যায় অনির্বাচনীয় শান্তিতে। একগাল হেসে ও ধমক দিল, এই তো রুমকির বাচ্চা, তুই আন্ডার অ্যারেস্ট। এক পাও নড়বি না। সাপিন আমার কাছে চলে এসেছে। আমার ওড়নার কোনা ওর হাতের মুঠোয়। বলল, তোর দেখা পেয়ে কয় টাকার টিকিট কাটতে হবে? আমার ফোনে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কয়েকদিন আগে। আমি কাঁদো কাঁদো হয়ে গেলাম। 3 দিন দেরি হলে একদিনের হাজিরা কাটে। ছেড়ে দে আমাকে। নানা সুন্দরী, তোমাকে তো ছাড়বো না। এতদিনে তোমাকে হাতের মুঠোয় পেয়েছি। আজকে আমার মনস্কামনা পূরণ না করে তোমাকে তো মুক্তি দেব না দেবী। আমি মুখ বিকৃত করলাম। ভিলেন না কমেডি হয়েছে। ছাড় এবার, নইলে লাথি দেব। সাবিন জিভে কামড় দিল। আঙ্গুল নাচিয়ে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে বলল, স্বামীকে কেউ লাথি দেয়? ছি, পাপ হবে তোর। মহাপাতকি। নরকে জ্বলবি তুই। এমন ইয়ার্কি আমাদের মধ্যে প্রচলিত আছে। তবুও বিব্রত হলাম। অথচ আজকের আগে এমন হয়নি। এসব স্বাভাবিক লাগতো। সংকোচ ঝেড়ে আহ্লাদে গলা করে বললাম, অমন সুন্দর জায়গায় যেতে হলে তোকে ফেলে যাব না, প্রমিস। এখন স্যার, এই দেখ মেরিনা ভাবি বেরিয়েছে। 700 কথা ছড়াবে। শাফিন ছেড়ে দিল আমাকে। ঠোঁট উল্টে বলল, 2 দিন আছি বাড়িতে, সন্ধ্যায় ফিরিস, কথা আছে। আমি দৌড়ালাম। সবকিছু এভাবে ছুটে ছুটে এড়িয়ে যেতে পারলে খুব ভালো হতো। লাঞ্চ টাইমে নিয়নের ফোন ধরলাম। খুব গম্ভীর গলায় বললে, কয়েকশো কল দিয়েছি, গুনে দেখো। আমি দাঁত কিরমির করে জবাব দিলাম, আমার বাপের হোটেলে খাইতো। একবারও কি রিসিভ করা যেত না? আমার 14 হাতের ভিতর মোবাইল পেলে ফ্লোর ম্যানেজার কিস্তি দিয়ে আমার 14 গোষ্ঠীর 14টা বাজিয়ে দিবে। নিয়ন 2 সেকেন্ড চুপ করে থাকলো, তারপর জানতে চাইলো, গালাগাল করে তোমাকে? আমিও সেকেন্ড 2 সময় নিলাম। একটা টানা শ্বাস নিলাম। তারও চাইতে বেশি সময় নিয়ে নিঃশ্বাসটা ফেলে বললাম, আমি খুব ছোট চাকরি করি। এখানে কয়েক হাজার টাকাই কেবল রোজগার করি। সম্মান জোটে না, গালাগাল খাই। ক্লান্ত শান্ত হয়ে বাড়ি ফিরি। এটাই আমি। নিয়ন সাথে সাথে বলল, আর এই তোমাকেই আমি খুব ভালোবাসি। তোমাকেই শব্দটার উপরে অনেকখানি জোর দিল। আমি ফোন কেটে দিলাম। কান পেতে এরকম ভয়াবহ কথাবার্তা শোনার কোনো মানে হয় না। এরপর হাত পা কাঁপবে, বুক দুরু করবে, সুখের অতিসাহ্যে মরে যেতে ইচ্ছে করবে। ওভারটাইম হলো না আজ। 5:30টায় ছুটি হলো। ফ্যাক্টরির গেট থেকে মাথা বের করে দেখি নিয়ন দাঁড়িয়ে আছে। কচি জলপাইয়ের গায়ে রোদ লাগলে যেই রং ধরে, সেই রঙের শার্ট আর বেজ রঙের প্যান্ট পরা। আমার দিকে তাকিয়ে যখন হাসলো, মনে হলো পৃথিবীর সব সুন্দরীরা ওখানে এসে জড়ো হয়েছে। আমি চোখ বন্ধ করে ফেললাম।
নিয়ন এগিয়ে এলো আরো খানিকটা। বলল, ১২৩টা মেয়ে গুনলাম। এত দেরি হলো কেন তোমার? আমি দাঁতে ঠোঁট চেপে মেজাজ সামলালাম। শান্ত হয়ে বললাম, তুমি এখানে কেন এসেছো? এসব দেখে কড়াকড়ির কথা ছিল আমাদের। মনে হলো কালকের জন্য তুমি রেগে আছো। কথা বলছো না, ঠিকঠাক রেসপন্স করছো না। ফেস টু ফেস এক্সপ্লেন করাটা জরুরি মনে হলো। ৮-৯ ঘন্টা ধরে এক্সপ্লেন করেও আরো এক্সপ্লেশন বাকি আছে। আমি যদি ওভারটাইম করতাম আরো দেরি হতো আমার। নিয়ন কাঁদ নাচালো, নির্বিকার গলায় বলল, দাঁড়িয়ে থাকতাম। আমি গলায় উদ্বেগ নিয়ে বললাম, মনসুর ভাই না এসে যায়, কে কোত্থেকে দেখে ফেলবে কে জানে। তোমার গাড়ি কোথায়? নিয়ন ওর ছোট্ট চোখগুলোকে আরো ছোট করে ফেলল। বলল, মনসুর ভাইটাকে। ও তোমার সে জান কলিজা। তুমি কি কি করেছো বলো তো রুমঝুম। কতগুলো আরো জানফান আছে তোমার, একটাও কথা না। আমি ওই গাড়ি খুঁজে উঠে পড়লাম। গাড়ির মধ্যে উঠে আমি বুক ভরে শ্বাস নিলাম। জানতে চাইলাম, আমি এখানে কাজ করি, তুমি জানলে কিভাবে? নিয়ন কাঁদ নাচালো। আমি কি তোমার সম্পর্কে কিছু জানি না? সব জানি। একটা রিসার্চ পেপার নামিয়ে দিতে পারবো, এত কিছু জানি। শুধু আমাকে ভালোবাসো কিনা সেটা জানা বাকি ছিল। কাল সেটা জেনে নিয়েছি। আমি উদাস হলাম। আমি তো তোমার সম্পর্কে কিছু জানি না। কি জানো না? তোমার নাম আর ঠিকানা ছাড়া আমি তো কিছুই জানি না। তুমি শান্ত নাকি চঞ্চল? গান শোনো নাকি কবিতা পড়ো? তোমার অভ্যাস, তোমার শখ, তোমার কাজ, তোমার স্বপ্ন, বন্ধু বান্ধব, কাদের সাথে মেশো, আমি তো কিছুই জানি না। জেনে নিও, আমার সময় নেই, অনেক কাজ আছে। আজকে কিছুক্ষণ থাকো আমার সাথে। আমি চিৎকার করে উঠলাম। এমন ভান করছো যেন আমাদের এতদিন প্রতিদিন দেখা হয়েছে। আমাকে না দেখে মরে গেছো, সেটা তো না। এখন হুট করে মরেও যাবে না। আচ্ছা, এই ১০ মিনিট তোমাকে বাড়ি পৌঁছে দেই। লালগতি বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত। নিয়ন খুব দুঃখী গলা করে বলল, তুমি কি সবসময় এরকম ইরিটেট থাকো, নাকি আমাকে দেখে রেগে আছো? আমি চোখ বড় করে বললাম, আমি সবসময় বিরক্ত থাকি। দুনিয়ার সমস্ত মানুষকে চিবিয়ে গিলে খেয়ে ফেলতে ইচ্ছে করে আমার। কোনোদিন মনে হয় কোল্ড ব্লাডের মার্ডারেরা হয়ে যেত। একটা একটাকে ধরে থাবড়াতে ইচ্ছে করে। মাঝে মধ্যে মনে হয় দুনিয়ায় আগুন লাগিয়ে দেই। আমি চুপ করে গেলাম। মাথা ভার লাগছে। গাড়ির হেডব্যাগে হেলান দিলাম। আধা মিনিট পরে নিয়ন বলল, তুমি এরকম লাশের মতো পড়ে আছো কেন? নিঃশ্বাস টিশ্বাস নিচ্ছ তো? মরে গেলে আমি কিন্তু বিপদে পড়ে যাব। বিপদ হোক, তুমি তো অনেক রেগে আছো। দেখো, আমার জন্য অন্য উপায় তো রাখোনি তুমি। আমি যদি জানতাম আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই, আই উড হ্যাভ লেট ইট গো। ফান করার বাহানা করে ডেকে নিয়েছিলাম তোমাকে। ফান পর্যন্তই থাকতো সেটা। কিন্তু তুমিও কনসেপ্ট করেছো, অ্যাডমিট করেছো, তুমিও ফিল করো। এরপরে আমি তোমাকে কি করে ছেড়ে দিতাম? তুমি বাড়ি ফিরে মায়ের চাপে বাবার দেওয়ার কথা রাখতে ঠিকই, লক্ষ্মীপক্ষী মেয়ে সেজে বিয়ে করে নিতে। কি নিতে না? আমি সব অভিযোগের জবাব দিলাম না। ঘটনা সত্য। নিয়ন বিদ্রূপ করে আমাকে ভ্যাঙ্গালো। একদম আমার মতো করে বলল, বিয়ে শাদী কমপ্লিট করে আমাকে ফোন করে বলতে, সরি নিয়ন, ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। আমি তোমার যোগ্য না। তুমি অনেক ভালো মেয়ে পাবে যে তোমাকে অনেক অনেক ভালোবাসবে। আমার মনে হলো এটাও সত্যি। আমি সম্ভবত এটাই করতাম, এভাবেই বলতাম। আমার হাত ধরল নিয়ন, গম্ভীর গলায় বলল, আমি অনেক ভালো চাই না রুমঝুম, আমি শুধু তোমাকে চাই। তোমার চোখে পানি এসে গেল চট করে। সিরিয়ালের সমস্ত তাকদুম তাকদুম বাজনাগুলো আমার কানের কাছে বেজে গেল একসাথে। বললাম, আমরা কালকে কথা দিয়েছিলাম অন্তত ২-২.৫ বছর কাউকে কিছু বলবো না। কালকে সবকিছু ভুলে থাকবো। এর আগে যেমন ছিলাম তেমন থাকবো। আমার অনেক দায়িত্ব নিয়ন। আমি এরকম ইরেসপন্সিবল হতে পারি না। আমাকে মানায় না এসব। দায়িত্ব পালন করতে বাধা হয়নি তো। বরং ভাগাভাগি করে নিতে পারি। 50-50। ধরো, মাকে আমি নিলাম। আমার নিজের মা নেই।
তুমি দাতা হাতেম তাই হয়ে আমাকে মা দিতে পারো, আর তোমার বোনগুলোর মধ্যে যেটা একটু কম বিচ্ছ, যে ওই জান কলিজা লিখেছে, তাকে কিছু দেব না বলে দিলাম। যদি তুমি রিকোয়েস্ট করো, তোমার সাথে আমার ঝগড়া হয়ে যাবে। আমি হেসে ফেললাম, তারপর সিরিয়াস মুখ করে বললাম, আমি কারো কাছ থেকে কিছু নেই না। অন্য কেউ আর আমি কখনো এক নই। এখন তো একদমই নই। তর্কে তর্ক বাড়ে। প্রসঙ্গ বদলালাম। তুমি বলেছ তোমার আম্মাকে কখনো রাজি করাতে পারবে না। আমি ছোট না, তাদের উপর ডিপেন্ড করেও নেই যে আমার সবকিছুতে তাদের পারমিশনের প্রয়োজন হবে। তোমাদের বাড়িতে ফরমাল প্রপোজাল পাঠিয়ে খুব সহজে তোমাকে পেতে পারতাম। আর শিবাবু সেটাতে রাজি হয়নি। আম্মাও কোনোদিন তাতে রাজি হবে না। সেটা বলতে চেয়েছি, আমার প্রিয় কিছু কোনোদিন আমাকে পেতে দেবে না সে। আর আঙ্কেল, থাক না ওদের কথা। তুমি তোমার কথা বলো, মাকে কখন বলবে? তুমি এই বাবার কথা রাখা, বিয়ে টিয়ে করতে পারবে না। আগে সাপিনকে বলবো আজ। জান কলিজা এক সে। আমি ইতস্ত ভঙ্গিতে ঘাড়ে হাত ঘষলাম। ভালো হবে না রুমঝুম, কালকের কথা ভুলে যেও না। ১ মিনিটের জন্যেও না। গতকাল কিন্তু। আমি সর্বশক্তি দিয়ে ওর মুখে চেপে ধরলাম। বলবে না, একদম বলবে না। কালকের কোনো কথা মুখ থেকে বের করবে না। নিয়ন চোখ মটকালো। আমি নড়ে চড়ে উঠলাম। এসে গেছি, এখানেই নামবো। নিয়ন বিরক্ত গলায় বলল, আফ্রিদি, তুই আজকে এত স্পিডে ডাইভ করলি কেন? তুইও আমার সাথে শত্রুতা করছিস? আফ্রিদি মুখ নামিয়ে বলল, কই স্যার, ৪০-এর আশেপাশেই ছিল। ১০ মিনিটের পথ, পুরো ২৩ মিনিট লেগেছে আসতে। তাই আমার মনে হলো মাত্র কয়েক মিনিট গেল। আশ্চর্য, আমারও সেটাই মনে হলো। আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি পড়েছিলাম। প্রিয় মানুষের সান্নিধ্যে সময় খুব দ্রুত চলে যায়। নিয়ন বলল, কল দিলে রিসিভ করো প্লিজ। এটুকু করা যায়? রাতে কল দেব। আমি কিছু বললাম না, ও অপেক্ষা করে আছে জেনেও পিছু ফিরে তাকালাম না। ওর কাছে আমার অস্তিত্বের ডালপালা শিকড় মেলতে শুরু করেছে। সেগুলোকে আশকারা দিয়ে আরো ঘিরে বসতে দিতে চাইছি না। আমার খুব ভয় করে। দুঃখ পেতে হবে জানি, বলেই খুব ভয় করে আমার। বাড়ি ফিরে দোকান খুললাম। মাগরিবের সময় দোকান ঝাড়ু দেওয়ায় মায়ের নিষেধ আছে। একটু পানি ছিটিয়ে দিলাম যেন ধুলো মরে। তারপর একটা কয়েল ধরালাম। গরমে নালা নর্দমার পানি কমে গিয়ে মশার উপদ্রব অনেক বেশি বেড়েছে। গরম বোধহয় এই বছর একটু বেশিই। কি এলো নিনো এফেক্ট! গরম বেশি, শীত বেশি, বর্ষায়ও ভাসিয়ে দিয়ে যাচ্ছে। ইসরাত আপু আমার কাছ থেকে জামা বানায়। ওর অনেক বই। আমি মাঝে মধ্যে দু একটা বই আনি। ১ পাতা ২ পাতা পড়ি কখনো সখনো। ফ্যাক্টরিতে যাওয়া আসার সময়টা কাজে লাগাই। সিনিয়া আসেবের থিংস ফল অ্যাপার্ট বইটি পড়েছিলাম। নাইজেরিয়ান ইগবোরা যমজ শিশুদের ইভিল ফরেস্ট ফেলে আসতো, যেন তারা মরে যায়। অতিবর্ষা যেমন ফসলের জন্য বিপজ্জনক, জন্ম যমজ সন্তানও অশুভ ছিল তাদের কাছে। একসাথে এতজন প্রাণী-প্রার্থী আমার কাছেও বিষাক্ত ঠেকছে। ঈশ্বরের অভিশাপ বই তো নয়। একাকী কোনো ভয়ঙ্কর জঙ্গলে চলে যেতে পারলে বেঁচে যেত। ১ কাপ চা খাওয়ার দরকার। মাথাটা জ্যাম হয়ে আছে। মাথার আর দোষ কি? যা সব যাচ্ছে জীবনের উপর দিয়ে। শাপিনদের বাড়ি থেকে গোলমালের শব্দ আসছে, ঝগড়া হচ্ছে ওই বাড়িতে। অবশ্য ওদের গলা চড়া সবাই। প্রেমালাপ করলেও মনে হয় ধমক দিচ্ছে। মিনিট ২ পরে শাপিন এলো। মুখ গোমড়া রেগে আছে। আমি কাপড় কাটছি, মনোযোগ এদিকে। এক পলক দেখলাম ওকে। একটা চেয়ার হাত দিয়ে ঝেড়ে বসলো। আমি জানতে চাইলাম, সাপের মতো ফোঁস-ফোঁস করছিস কেন? কামড়াবো তাই? এতদিন পরে বাড়ি এসেছিস, ঝগড়া করিস কেন? ও ২ হাতে কপালের রগ চেপে বসে আছে। অন্যদিকে তাকিয়ে যেন অন্য কাউকে বলছে। এমনভাবে বলল, আমার জিনিস আমাকে বুঝিয়ে দিলেই হয়। তাহলে তো আমি আর কিছু বলি না। তা না, শুধু তালবাহানা। আজ না কাল, কাল না পরশু। মনোযোগ দিলে হয়তো বুঝতে পারতাম ওর কথার সুর। পাল্টা প্রশ্ন কোন দিকে মোড় নেবে সেটাও বুঝতাম।
তাহলে আর এ প্রশ্নটা করতাম না। কাপড় কাটছিলাম বলেই বেখেয়ালি হয়ে কথার পিঠে বলে ফেললাম, "তোর কোন জিনিস দিচ্ছে না?" ও আমার দিকে তাকালো, হাসলো। জায়গা ছেড়ে উঠে এলো। আমার কাপড় কাটার টেবিলের মুখোমুখি দাঁড়ালো। ২ কনুইতে ভর দিয়ে আমার দিকে ঝুঁকে এলো। মুখে বড় একটা দুষ্ট হাসি টেনে বলল, "বউ, আমার বউ। আমাকে আমার বউ বুঝিয়ে দিলেই আমি আর কাউকে কিছু বলি না।" আমার মেরুদণ্ড চিনচিন করে উঠল। শীতে যেন গায়ে কাঁটা দিল। এমন ভয়াবহ কথা বলে সাবিন একদম স্বাভাবিক। ফ্যানের সুইচ দিতে দিতে বলল, "তুই কি ভূত? এই গরমে ফ্যান বন্ধ করে রেখেছিস কেন?" আমি বিড়বিড় করে বললাম, "কাপড় উড়ে যায়, কাটা যায় না।" ও দোকানের শাটার অর্ধেক নামিয়ে দিল। মানে দোকান সাময়িক বন্ধ। অর্ধেক শাটার দেখলে সাধারণত কেউ দোকানে ঢোকে না। ও চেয়ারে বসে পড়ল। "কাটতে হবে না, পাশে এসে বস। তোর কাছ থেকে ১ ঘন্টা নিলাম, দাম নিয়ে নিস।" আমি ভ্রু কুঁচকে তাকালাম। "কথাটা আরেকবার বল, নিজে শুনে বল, কেমন লাগলো শুনতে?" "মিনিং? তুই যেটা ধরবি সেটাই আমি বলেছি। তুই শয়তান আছিস। যা শুরু করেছিস তুই। তোকে মেরে আমার জেলে যেতে হবে। তোকে মারবো, তোর মাকে মারবো, তোর বোনগুলোকে মারবো, আব্বা-আম্মাকে মারবো, ভাই-বোন যেটা যেখানে আছে সবগুলোকে মেরে ফেলবো। মেরে ফেল, জনসংখ্যার উপর চাপ কমুক। ছোট্ট একটা দেশ, পিঁপড়ার মতো মানুষ গিজগিজ করছে। মরে ছেড়ে যাওয়াই উচিত। মানুষের মতো না বাঁচলে সে কেমন বাঁচা? হ্যাঁ, আমরা সবাই অমানুষ। তুই একা মানুষ।" সাবিন রেগে আছে, অপ্রাসঙ্গিক আর অবান্তর সব কথা বলবে এখন। আমার জরুরি কথাটা বলা এখন আর সম্ভব না। চুপচাপ নিজের কাজ করতে থাকলাম। ও শান্ত হোক। ও বলল, "চা খাও ১ কাপ। বানায় খা, কাজ করছি দেখতে পারছিস না? মনে রাখিস কিন্তু, যেদিন শোধ তুলবো সেদিন কেন্দেও পার পাবি না।" "আচ্ছা তুলিস।" আবার উঠে এলো। আমার চুলের গোছা টেনে বলল, "তোরে দিয়ে আমার ভাত না রান্ধানো পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না।" আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমি উত্তর দিলাম না। বুড়ো আঙুল দেখালাম ওকে। ও বলল, "এই নে, তোর জন্য এনেছি।" স্মার্টফোন একটা টেবিলের উপর রাখলো। বলল, "বেতন পেয়ে কিনলাম এটা। ব্যবসা করতে গেলে এখন লাগে এসব। তুই তো টাকা খরচ করে কিনবি না, আমাকেই কিনতে হলো।" আমি সরিয়ে দিলাম ফোনটা। বললাম, আমার সময় মতো আমি কিনে নেব। তুই কেন দিবি আমাকে? তোর যা লাগবে আমিই তো দেব। এতদিন পারিনি, দেইনি। এখন তো পারবো, দেব। আমি ছাড়া আর কে দেবে তোকে? বেল বাটি চারি সবই তো আমি দেই। আর কেই গোনে তোকে? তোকে কে দয়া করতে বলেছে? মুখে বলিস না, মনে মনে তো বলিস। তুই আমার মনের কথা শুনতে পাস? শুনি না বুঝিনি। দে, তোর মিউজিয়াম পিস মোবাইলটা দে। আমি সিম কার্ড ইনস্টার্ট করে দেই। সাফিন হাত বাড়ালো আমার পুরনো মোবাইলের দিকে। আমি ছোঁ মেরে আমার মোবাইলটা নিয়ে ড্রয়ারের ভিতরে রাখলাম। উফ, এখনই এক্সপোজ হয়ে যাচ্ছিলাম। বললাম, "তোর মোবাইল, বেল, বাটি, চাবি সব নিয়ে আমার সামনে থেকে যা। বিরক্ত করিস না। কাজ করতে দে।" বললাম না, কাজের ছুটি ১ ঘন্টা। ও চেয়ার তুলে এনে আমার কাছাকাছি বসতে বসতে বলল, "চৈতিকে বলিস মোবাইলের ফিচার দেখিয়ে দিবে তোকে।" আমি তাকালাম ওর দিকে। সাবিন ঘরোয়া ছেলে। আমার ২ ক্লাস উপরে পড়তো। স্কুলে যাওয়ার সময় একসাথে যেতাম। ছুটির ঘন্টা বাজলে ওকে পেতাম গেটের সামনে। একসাথে বাড়ি ফিরতাম। আমরা অনেক ঘনিষ্ঠ না, আবার একদম প্রতিবেশী ধরনের দূরত্ব নেই আমাদের মধ্যে। রাস্তার এপার ওপার বাড়ি, রাস্তায় দেখা হয়ে যায়। দেখা হলে কথা হয়। এমনিতেই বাড়িতে যাওয়া আসা হয় কম। আব্বা মরার পর আমি গার্মেন্টসে চাকরি নিলে সেটা আরো কমে শূন্য হয়ে গিয়েছে। আমার কাজটা ভদ্র সমাজে গ্রহণযোগ্য না হয়তো। আমি পরোয়া করিনি। সাবিন আগের মতোই ছিল। দেখা হলে চুল টেনে ধরতো, ইয়ার্কি করে বউ ডাকতো। ও ঢাকায় পড়তে গেলে যোগাযোগটা কমে গিয়েছিল। আমার দিক থেকে মনে হয় আগ্রহ ছিল না। সাবিন বরাবর একই রকম সাবিন। একটু তেলে তেলে মুখ করে ওর নাম ধরে ডাকলাম। মুখে এক চিলতে হাসি টেনে বললাম, "দেখ, আমাদের মধ্যে তো কোনো ধরনের কমিটমেন্ট নেই। আমরা প্রেমও করিনি। এমন যদি হয়, তুই অন্য কাউকে পছন্দ করিস, হয় না? ভাল লেগে গেল কাউকে। এই ভালো লাগাটা তো আমাদের হাতে নেই, হয়ে যেতেই পারে।
আমিও জানি আমাকে এখন অ্যাকসেপ্ট করাটা একটু কঠিন। তুই ফ্র্যাঙ্কলি আমাকে বলতে পারিস কিন্তু। শাফিনের চোখ মুখ সব কুঁচকে আছে। চোখে প্রশ্ন ও হাত উঁচু করে থামালো আমাকে। থাম, থাম, কি বলতে চাইছিস? এক কথায় বলে ফেল। আমি ঘাড় চুলকালাম, ইনিয়ে বিনিয়ে বললাম, চৈতির সাথে তোর কিছু? শাফিনের চোখের দিকে তাকিয়ে থেমে গেলাম। ওর চোখ বেরিয়ে আসতে চলছে ভয়ঙ্কর দৃষ্টি। চোখ গিলে নিলাম। ও জানতে চাইলো কে বলেছে। আমি চোখ বন্ধ করে বললাম, ছুটকি বলেছে চৈতির সাথে তোর ফোনে কথা হয়। দেখ চৈতি তো ছোট এখন, তবে তোরা সিরিয়াস হলে আমরা একটু সময় নিতে পারি। মাকে আমি বোঝাবো। শাপিনের হাত মুঠো করা হাতটা মুখে চাপা দিয়ে পা নাড়তে থাকলো। মিনিট দুই আমার দিকে তাকিয়ে থাকলো। পকেট থেকে নিজের মোবাইল বের করে আমার দিকে ছুড়ে দিয়ে ও বলল, কথা তো রেকর্ড করে রাখিনি, তবে ওর অনেক মেসেজ আছে এখানে দেখ। আমি ওকে মেসেজ দিয়েছি, সেগুলো আছে। মোবাইলের পিন তোর জন্মসাল। আমি মোবাইলের দিকে হাত বাড়ালাম না। ও অপেক্ষা করে উঠে এলো। মেসেজ বক্স খুলে দিল। বড় আপা রাগ করেছে। মায়ের সাথে বড় আপার ঝগড়া হয়েছে। আজকে বড় আপা দেরি করে ফিরছে। বড় আপার মন খারাপ। বড় আপার একটা মোবাইল দরকার। বড় আপাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। বড় আপা এই, বড় আপা সেই। আমি জিভ কামড়ে ধরলাম। কেবলা হাসি দিয়ে বললাম, ও চৈতি তোর খবরই। সাপিন কিছু বলল না। ওর চোখের দৃষ্টি তীব্র। ওই চোখে চোখ মেলাতে পারছি না আমি। সাপিন জানতে চাইলো, তোর কথা বল, তুই কি অন্য কিছু ভাবছিস? অনেক কথা আমার কানেও আসে। আমি তোকে সন্দেহ করিনি। এখন সত্যি করে বল, মসজিদ পাড়ার মনসুর ভাইয়ের সাথে তোর কিছু? সাপিনের কণ্ঠে তীব্র রোষ। আমি ঠোঁট চেপে কান্না আটকালাম। মাথা নেড়ে বললাম, মনসুর ভাই না। তাহলে কে? আমি তাকিয়ে থাকলাম ওর দিকে। ও বলল, ও বলবি না? মনসুর ভাই না, তার মানে কেউ নিশ্চয় আছে। সেই কেউটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে মরা বাপের ঠিক করে রাখা বিয়েটাও তার সামনে কিছু না। আমি বিড়বিড় করে উচ্চারণ করলাম, সরি সাপিন। কিসের সরি? কেন সরি বলছিস? বিয়েটা ভাঙলি বলে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ও আরো জোরে ডানে বামে মাথা নাড়ল। হুম, তুই হাজার বার মাপ চাইবি, তাতেও তোর অপরাধ কমবে না। তোর আমার বিয়ের কথা হয়েছে আজ ৬-৭ বছর। আমরা দুইজনেই সেটাই জানি। আমি তো কাউকে মনে জায়গা দেইনি কখনো। তুই দিয়েছিস, আমার সাথে চিট করেছিস। আবার আমার উপর চৈতির সাথে সম্পর্কের বদনাম দিয়ে এসকেপ রুট খুঁজতে চেয়েছিস। নীলার দুটো বানানো কথা তুই আসলে খুশি হয়ে গিয়েছিলি। কিন্তু এখন তো কয়েকদিন আগেও ছিলি না, তাই না? কয়েকদিন আগেও তো এই বিয়েতে তোর মত ছিল। ঠিক। সাফিন শতভাগ ঠিক বলেছে। নিয়নের অস্তিত্ব তো শুধু আমার কল্পনায় জগৎ জুড়ে ছিল। বাস্তবে তোকে চেয়েও দেখিনি কোনোদিন। সাফিনের সাথে বিয়েটা নিয়ে কখনো দ্বিমত ছিল না আমার। সাফিন ক্ষোভে কাঁপছে। আমি ভয় পেয়ে গেলাম। ওর কাছে গিয়ে বললাম, মা শুনতে পাবে সাফিন, আস্তে করে বলো। তুলকামান লাগাস না প্লিজ। ও দাঁত চেপে বলল, তুই নিজে চিটার, অথচ আমাকে চিটার সাজাতে চেয়েছিলি। সাফিন প্লিজ, আমি ভুল করে ফেলেছি। ও বেরিয়ে যেতে যেতে পিছু ফিরল। আমার গালে কষে থাপ্পড় মারল। আমি মুখ ডেকে বসে পড়লাম। জোরে মেরেছে ও। আমার মুখ দিয়ে তাপ বেরোতে শুরু করেছে। মাথা ভনভন করছে। কিছুক্ষণ পরে চৈতি এলো। ওর হাতে ঠান্ডা পানির বোতল। বলল, কি হয়েছে আপা? সাবিন ভাই নাকি তোকে মেরেছে। আমাকে বলল তোর মুখে বরফ ঘষে দিতে। আমি মুখ তুললাম। চৈতি বলল, ইস, আঙ্গুলের দাগ বসে গেছে। মারলো কোন সাহসে? আমি অনুরোধ করলাম, কাউকে বলিস না চৈতি। এত বড় কাহিনী করবে, কাউকে বলবো না। থাক, আমার প্রাপ্য ছিল। সাপিন চলে যাচ্ছে। ওর মা রাস্তা পর্যন্ত পিছন পিছন এসেছে। সাপিনের প্রিয় বলে আজ হাঁসের মাংস রান্না হয়েছে। না খেয়েই চলে যাচ্ছে ও। মায়ের কাতর অনুনয় বিনিময় কিছু শুনছে না। আমার দোকান থেকে সবটা স্পষ্ট শোনা যাচ্ছে। চলেই গেল ও। অনেক দূর গেল ঘটনাটা। বাড়িতে আমার বিচার বসলো। বড় চাচি অত্যন্ত রেগে গেলেন। বিয়ে ঠিক করে রাখা এতদিন স্বামী স্ত্রীর মতো চলেছে,
এখন বিয়ে করবি না কেন? তোর মতলব কি? জবাই করে রেখে দেব রুমকি। চাচির কথার অর্থ আমি বুঝি। আমি যে বুঝি সেটা তিনিও বোঝেন। আমি কাউকে কিছু বলতে পারি না একগাদা। গালমন্দ শুনে দোকানে ফিরে আসি। চোখের পানি মুছে আবার চোখ ভিজে যায়। কেঁচি হাতে নেই, কাজ করি, চোখ মুছি। মনসুর ভাই আসেন। চেয়ারে গ্যাঁট হয়ে বসে বললেন, তোমার দুঃখের দিন মনে হয় শুরু হলো। আমি ফোলা মুখ নিয়ে অল্প হাসি। এতদিন কি আমার দুঃখ কম মনে হয়েছে আপনার কাছে? মনসুর ভাই উদাস গলায় বললেন, এটাকে দুর্দশা বলে, দুঃখ না। তুমি কি দুঃখ চেনো? আমি তাকাই না, কাজ করি। মনসুর ভাই বললেন, দুর্দশা কাটিয়ে ওঠা যায় রুমকি। দুঃখ সারা জীবনের। এই যে সাফিন কাঁদতে কাঁদতে তোমাকে ছাড়লো, এই দুঃখ তুমি কেমনে ছাড়বা? কাছের মানুষ হারানোর চাইতে বেশি দুঃখ আর কি আছে জীবনে? আমার দুঃখের শুরু মানুষ হারাতে শুরু করেছি কেবল। আমি কি আরো মানুষ হারাবো? আমি স্রোতের বিপরীতে সাঁতরে যাচ্ছিলাম। আমার ধৈর্য আছে, মনোবল আছে, উদ্দেশ্য পরিষ্কার। ভাঙা তরি নিয়ে ঠিকই পার হয়ে যেতাম এই জীবন সমুদ্রটা। নিয়ন নামের উড়ো ঢেউ এই অকুল পাথরে ঝড় তুলে দিল খুব সহসা। এই অশান্তি থিতিয়ে যাবে না, সে আমি বেশ বুঝতে পারছি। অন্যদিন ভাত খেতে ১০ বার ডাকে মা, আজকে সব শুনলাম। রাত ১২টার দিকে দোকান বন্ধ করে ঘরে ঢুকতেই মা শুরু করলো, ওর বাপ আমাকে শাস্তি দিতে এই দুনিয়ায় রেখে গেছে, না হলে এমন অবাধ্য মেয়ে দিয়ে যায়। আমি চুপচাপ সহ্য করলাম। কথায় শুধু কথা বাড়বে। মা শান্ত হলো না। বলেই গেল, তুই ওই বখাটের গলায় মালা দিবি, তার ডাক ওকে। কালকেই তোকে পার করব আমি। আমি এই প্রসঙ্গে কথাই বললাম না, আস্তে করে বললাম, ভাত দাও মা। মা মেঘি রোগীর মতো কাঁপতে শুরু করলো। তোকে আমি ভাত দেব না, আজ থেকে তোর ভাত বন্ধ। আচ্ছা, রাগ করতে আমিও জানি। মুখ ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। ছুটকিকে বললাম, মশারি দিয়ে দিস। মা উঠে এলো ভাতের কাঠি হাতে নিয়ে। আমার গাল টিপে ধরে বলল, রাগ দেখাচ্ছিস কাকে? তোর খাই বলে তুই আমাকে চাকর পেয়েছিস। আমি হতাশ হলাম। অনুনয় করে বললাম, তুমি একা কষ্ট পাচ্ছ না মা, আমারও খুব কষ্ট হচ্ছে, অনুশোচনা হচ্ছে সবকিছুর জন্য। তুমি আমার কষ্টটা আর বাড়িয়ে দিও না। মা হাতের অস্ত্র ফেলে দিল। তোর কোনো কষ্ট নাই, কষ্ট থাকলে তুই এটা করতে পারতি না। তোর দাদি মরার আগে তোকে আমার হাতে দিয়ে গিয়েছিল, বলেছিল রুমকির মা নেই, তুমি ওর মা হও। বিয়ের মেহেন্দি হাতে নিয়ে আমি তোকে বুকে নিয়েছিলাম, আর নামাইনি কোনোদিন। মা হইতে চাইছি তোর, কিন্তু তুই আমাকে মা দেখিসনি। আমি মমতা দিচ্ছি, তুই চাইছিস মমতার ঋণ শোধ করতে। হয় না রুমকি, মমতার দাম কোনোদিন চুকানো যায় না। আচ্ছা, চোকাবো না, তোমার কাছে ঋণ থাকলো আমার। এখন যাও ঘুমাও। মা নিজের পা বাড়িয়ে দিল। না, আমি আর ঋণী হব না তোর কাছে। একবার এক এক কথা বলোস। একবার বলছোস আমি তোমার কাছে ঋণী, আর একবার বলছো তোমার ঋণ। সুটকি ফিক করে হেসে ফেলল আমার কথা শুনে। মা ফেলে দেওয়া ভাতের কাঠিটা কুড়িয়ে নিল, ছো মারলো ছুটকির দিকে। দাঁতে দাঁত পিষে বলল, মায়ের সাথে ইয়ার্কি। ভাতের লাঠি লেগে ছুটকির কপাল কেটে গেছে, ঘর নরকে পরিণত হলো। আমি উঠে গিয়ে ছুটকিকে ধরতে গেলে মা সামনে এসে দাঁড়ালো। মরে যাক, সবগুলো মরে যাক, তোকে কিছু করতে হবে না। আমি ওদেরকে বিষ খাওয়াবো, তারপর আমিও বিষ খাবো। ছুটকি কপাল চেপে বসে পড়েছে। চৈতি আর ঝুমকি ছুটে এসেছে ওর কাছে। আমি মেজাজ হারালাম, বললাম, বিষ খেতে হলে আমার টাকায় খাওয়া লাগবে। মা পা ঢুকে মেঝেতে বসে পড়ল। খাবো না, তোর টাকার কিছু গলা দিয়ে নামাবো না আমি। আজকে থেকে ভাতের দানা আমার আর আমার মেয়েদের জন্য হারাম। হুমকি দিয়েই থেমে গেল না মা। ভাত তরকারি সব নিয়ে উঠানে কুকুরটার সামনে ঢেলে দিয়ে এলো। আমি নতি স্বীকার করলাম। মায়ের কাছে এসে বললাম, আমাকে কয়েকটা দিন সময় দাও মা। না, পাড়ায় কথা রটে গেছে, তোর বদনামে সয়লাব চারদিক। আমি আর অপেক্ষা করতে পারবো না। কিন্তু বিয়ের পরে যদি আমাকে বিদেশ চলে যেতে হয়। মামার দিকে তাকিয়ে থাকলো, যেন বুঝে উঠলো না, বিড়বিড় করে বলল, যাবি? আমি হতাশার সুরে বললাম, আর কয়েকটা দিন মা। মনসুরের
কি এমন রাজকাজ বাকি আছে যে আরো অপেক্ষা করা লাগবে? ঝুমকি মিনমিন করে বলল, মনসুর ভাই না? আপা যাকে বিয়ে করবে সে মনসুর ভাই না অন্য কেউ? কে সেটা আমরা কেউ জানি না। মা কৌতূহলী হয়ে তাকালো আমার দিকে। রাজ্যের বিস্ময় জড়ো হয়েছে গলায়। কে সে রুমকি? খুলে বল আমাকে, কোথায় মুখ পুড়িয়েছিস তুই? আমি ঠোঁট ফোটালাম। মায়ের কোলে মাথা গুঁজে দিয়ে বললাম, ও আসতে চেয়েছে মা, তোমার কাছে আসতে চেয়েছে। আমি এখন চাইনি, আমি আরেকটু গুছিয়ে নিতে চেয়েছি। মামার মাথায় হাত রেখলো। সব হবে রুমকি, আল্লাহ যদি রিজিকে লিখে রাখে সব হবে, কিন্তু বদনাম রটে গেলে তা সহজে মুছবে না। তুই তোর মাকে আর জ্বালাস নে, বিয়েটা হয়ে থাকুক, আমার কলিজা জোড়াক। আমি মাথা নাড়লাম, রাজি আছি আমি। বাইরে নিরন্তর সংগ্রাম করে বেড়ালেও ঘরের ভিতর যুদ্ধ চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এই সময় এসে নিয়নকে খুব সঠিক এবং দূরদর্শী মনে হলো আমার। এখন মায়ের চাপে অন্য উপায় হয়ে সাপিনকে বিয়ে করতে আমাকে রাজি হতেই হতো। যদি না মা বলল, এখনই ফোন দে। কালকে? না, এখনই ফোন দিবি। বলবি বাপ মাকে নিয়ে কালকেই যেন এ বাড়িতে আসে। কালকেই? হ্যাঁ কালকেই। মায়ের তোর সইছে না? চৈতিকে বলল, আলমারি থেকে টাকার বাক্স টান। সকালে আমি বাজারে যাব। কাউকে কালকে প্রাইভেটে কোচিংয়ে যেতে হবে না। হাতে হাতে গুছিয়ে দিবি, মেহমান আসবে। পাকা কথা, কালকেই হবে। এই সপ্তাহেই তোদের বোনকে আমি বিদায় করব। আমি নিয়নকে কল দিলাম, কল ঢুকলো না। আবার দিলাম, এবারেও ঢুকলো না। আমি কখনো ওর নাম্বারে কল দেইনি, ওই দিয়েছে। শেষ কল করেছে ১ ঘন্টা আগে। ৩৮টা মিস কল হয়ে আছে। তারও আগে একবার কথা হয়েছিল। রাত ৯টার দিকে কল দিয়ে জানতে চেয়েছিল বিয়েতে না করেছে কিনা। আমি রেগে গিয়েছিলাম। বাড়িতে কি গন্ডগোল হয়েছে, শাফিন চলে গেছে, বাড়িতে আমাকে নিয়ে বিচার বসেছে, সব জানিয়েছিলাম। ওকে বকেছিলামও, ওর জন্যই এত সবকিছু যাচ্ছে আমার উপর দিয়ে। বললাম, এখন মনে হয় ঘুমিয়ে গেছে। রাত ২টো বাজে, সকালে কল দেব মা। মা শান্ত হলো। রাতে আবার চুলা জ্বালালো, ভাত রান্না হলো। আলু ভর্তা দিয়ে গরম ভাত খেলাম চুলার পিঠে বসে। ৪ বোন আমাদের মাকে নিয়ে মেঝেতে বিছানা পেতে ঘুমিয়ে গেলাম। সকালে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য তৈরি হতে গেলে মা মানা করলো, আজকে ছুটি নে। ছুটি দেবে না। মা মরলেও দেবে না। বল, তোর মা মরে গেছে। আবার শুরু করেছো। তুই ফোন দে ওই ছেলেকে। দুপুরে আসবে নাকি রাতে সেটা জানা আমাকে। আমি সেই মতোই তো রান্না করব। আমি ফোন দিলাম নিয়নকে, কল ঢুকলো না। একই রকম কি ও আনরিচেবল, যখন ওর প্রয়োজন তখন ফোন করে, আমার দরকারে ফাঁকি। মেজাজ উত্তপ্ত হতে শুরু করলো পুরোপুরি। বিপর্যস্ত লাগলো যখন পরের ১-২ ঘন্টাতেও নিয়নকে পেলাম না। ঝুমকি ইয়ার্কি করে বলল, কার মা? বুঝেছিস আপা, তোকে ফোন করে যখন পাই না আমাদেরও এমন টেনশন হয়। চৈতি বলল, শান্ত হয়ে বস। এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি। হয়তো ব্যস্ত, হয়তো ফোনে চার্জ নেই, হয়তো মোবাইল চুরি হয়ে গেছে। কত কিছুর সম্ভাবনা আছে। ঝুমকি বলল, এতগুলো হয়তো বলে তো রেড ফ্ল্যাগ উড়িয়ে দিলি। আপা যে তোর কলের জন্য মোবাইল কল নিয়ে বসে থাকে না, সে হলো রেড ফরেস্ট। প্র্যাকটিক্যাল দেখাই দাঁড়া। ঝুমকি আমার মোবাইল নিয়ে ডায়াল প্যাডে নাম্বার দিল। একবার রিং পড়তেই মনসুর ভাইয়ের গলা ভেসে এলো, রুমকি, সমস্যা কোনো? ফ্যাক্টরিতে যাও নাই? আমি ফোন নিয়ে বললাম, না মনসুর ভাই, কোনো প্রবলেম না। কোথাও কল যাচ্ছে না আমার মোবাইল থেকে। ভাবলাম মোবাইলের সমস্যা কিনা, কল তো আসলো। তাহলে ঠিক আছে, রাখি। সারাদিন অপেক্ষা করলাম আমি। না নিয়ন কল দিল না, না আমার কল ঢুকলো। মায়ের মুখ থমথমে। রাতে বিছানায় বালিশে একপাশ ওপাশ করছি। মা এলো তেলের বোতল নিয়ে। আমার চুলে তেল লাগাতে লাগাতে বলল, বিপদ আপদ হয়েছে কোনো? আর কোনো নম্বর নাই? ভাই বোন, বন্ধু, অফিসে কেউ, পরিচিত কেউ? আমি মাকে নিয়নের পরিচয় খুলে বলিনি। এখনো বললাম না, আগে আমার বোঝাপড়াটা হোক। ফ্যাক্টরিতে ছুটি শেষে খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকলাম গেট ধরে। হয়তো নিয়ন আসবে। দাঁড়াতে দাঁড়াতে আমার পা ধরে এলো। দারোয়ান চাচা বলল, এই সিমরি, দাঁড়ায় আছিস কেন? বস একটু।
তার বসবার টুলটা ঠেলে দিল আমার দিকে। রাত বাড়ছে, নিয়ন এলো না। মনসুর ভাইয়ের হোন্ডা এসে থামলো। আমাকে ডাকলো, রুমকি কি অবস্থা? আসো তাড়াতাড়ি। আমি নড়লাম না। মনসুর ভাই বাইকের স্ট্যান্ড নামিয়ে আমার কাছে এলেন। বললেন, মুখ এইরকম দেখাচ্ছে কেন? বাড়িতে ঝগড়া হয়েছে? আমাকে এক জায়গায় নিয়ে যাবেন মনসুর ভাই, একা যেতে ভয় লাগছে। ঠোঁট চাটলাম আমি। মনসুর ভাইয়ের সাথে কুশিয়ারা এলাম। নিউনের ফ্ল্যাটের দরজায় নক করলাম। সোমবারের রাত আমার জন্য প্রচন্ড বিস্ময় নিয়ে অপেক্ষা করছিল সেখানে। ২ দিনের মধ্যে এখানকার বাসিন্দা বদলে গেছে, ডেকোরেশন বদলে গেছে। নিউন নামে কাউকে চিনলই না এরা। মাঝখানে ২টো দিন গেছে। আজকের দিন নিয়ে ৩ দিন। ৩ দিন আগে এখানে এসেছিলাম আমি। সারাদিন ছিলাম। সেই ঘর, সেই আসবাব, সেই জানালার পর্দা, সেই আলো-আঁধারি কিছু নেই। মানুষটার নামও নিশানা মুছে গেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। গলা শুকিয়ে গেল মনসুর ভাইয়ের। শার্টের হাতা চেপে ধরলাম। মনসুর ভাই অনেক জিজ্ঞাসাবাদ করলো ফ্ল্যাটের বাসিন্দাদেরকে। ওরা আমার চাইতে বিস্ময় হয়ে উত্তর দিল, ২ বছর ধরে এখানে আছি। মনসুর ভাই বলল, তুমি ঠিক জায়গায় আসছো রুমকি। ঠিকঠাক মনে আছে? ৪ তলায় তো নাকি? মনে করার চেষ্টা করবা। ৫ তলা হতে পারে না? আমি পাগলের মতো ৫ তলা ঘুরলাম। ৩ তলা হাতড়ালাম। নেই, নিয়ন কোথাও নেই। আফ্রিদি ভাইকে ফোন দিলাম। দিতেই থাকলাম। সেই নাম্বারও বন্ধ। আর সে আপুকে কল দিলাম। কাঁপা কণ্ঠে জানতে চাইলাম, তোমার দেবর কই আপু? নিয়ন দেশে ছিল এতদিন। ১৪-১৫ দিন হলো চলে গেছে। কেন? কোনো দরকার? ১৪-১৫ দিন? তুমি শিওর? না মনে হয়। আমি বাড়ি গেলাম কবে? আমি উদগ্রীব হলাম ওর উত্তর শুনতে। ১৩ দিন। ১৩ দিন? ওকে। সি অফ করে আমি বাড়ি ফিরছিলাম। ঝুমকি, চৈতি, ছুটকি সবার সাথে দেখা হয়েছিল। তোকে তো পাওয়াই যায় না। কি করছিস আজকাল? তোর দুলাভাইকে বলবো একটা চাকরির জন্য। এদের তো কত ব্যবসা। আমি ফোন রেখে দিলাম। আবার ফোন দিলাম। নিয়ন ভাই কোন দেশে গেছে? ইউকেতে জব পেয়েছে। সেটেল করবে ওখানেই। ইউকেতে পৌঁছেছে তো জানিস? হ্যাঁ। ওদের ২ ভাই তো প্রতিদিন কথা হয়। কি হয়েছে রুমকি? তোর গলা এমন শোনাচ্ছে কেন? আমি জানি না আমার কেমন লাগছে। ২টো দিন কার সাথে কাটালাম আমি? মনসুর আমাকে টেনে কুশিয়ারা হাউস থেকে নিয়ে এলো। একটা বেকারিতে বসলাম আমরা। 7 আপ আর কেক অর্ডার করলাম। মনসুর ভাই ঠান্ডা পানির বোতল খুলে দিল। আমি পানি খেলাম। খিদে পেয়েছিল। কেকটাও খেলাম। 7 আপের বোতলে চুমুক দিলাম। মনসুর ভাই বলল, তোমাকে মনে হয় নিশি ধরছে। নিশি কি? অন্য লোকের রূপ ধরে আসে। মানুষ না, অশরীর। আমি তাকিয়ে থাকলাম মনসুর ভাইয়ের দিকে। মনসুর ভাই আমাকে বেকারিতে বসিয়ে বাইরে গেল। সিগারেট টেনে এলো। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে আমার পাশে বসে মোলায়েম গলায় প্রশ্ন করলো, তোমার কাছে ওই ছেলের ছবি-টবি নেই? তোমরা ছবি তোলো নাই? আজকাল তো প্রেম হলেই আগে ছবি তোলে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, স্টোরি দেয়। ওর কাছে আছে, ওর মোবাইলে ছবি তুলেছিল। আমার তো বাটন ফোন। মনসুর ভাই অনেকখানি আন্তরিকতা আর উদ্বেগ নিয়ে বলল, একটা হিন্দি মুভি দেখেছিলাম অনেক আগে। মাদহোসি নাম। বিপাশা বসু আর জন। টুইন টাওয়ারে যখন হামলা হলো, বিপাশা ফোনে ওর বোনের সাথে লাইনে ছিল। সেই সময়ে বিমান হামলায় ওর বোন মরে গেল। সেই আঘাতে বিপাশা অসুস্থ হয়ে গেল। তারপর তোমার মতোই কাহিনী। এরকম একটা ফ্ল্যাটে জনকে কল্পনা করে নিল। প্রেম, বিয়ে, তারপর একদিন দেখা গেল জন বলে কেউ নেই। সব বিপাশার কল্পনা। সিজোফ্রেনিয়া ধরনের অসুখ। তোমার সাথেও এরকম কিছু হয়েছে রুমকি। এই যে জীবন তোমার, এটা তো তুমি চাও নাই। তুমি মানতেও পারো নাই এই জীবন। তাই তোমার সাবকনশাসন মাইন্ড আরেকটা দুনিয়া তৈরি করে নিয়েছে, যেটাকে তুমি তোমার ইচ্ছে মতন তোমার স্বপ্নের জীবন যাপন করো। তাই এরকম কি আসলেই হয়? পৃথিবীতে কত কিছু হয়, কত ধরনের মানসিক অসুখ আছে, কত শত ডিসঅর্ডার। আপনি বলতে চাইছেন সব মিথ্যে, সব আমার ভ্রম? আমি সিজোফ্রেনিক। আমার পরিচিত ডক্টর আছে।
আমি তোমাকে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। আমি আবার প্রশ্ন করলাম, আমি পাগল হয়ে যাচ্ছি মনসুর ভাই? সেই রকম না, মাথা অনেক সময় ঝামেলা করে, মানুষের ব্রেইন অনেক জটিল জিনিস। মাঝে মধ্যে একটু জোট লাগিয়ে ফেলে, আবার নিজেই খুলে দেয়। নিয়ন মিথ্যে, শুক্রবার দিনটা আমার কল্পনা, আর শনিবার সন্ধ্যা সব আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। নিয়ন কখনো আসেনি, আমাদের কখনো দেখা হয়নি। মনসুর ভাই চুপ করে থাকলো। আমি ব্যাগ থেকে একটা কাগজ বের করলাম, বললাম, এটা না থাকলে আমি বিশ্বাস করতাম আমি পাগল। মনসুর ভাই কাগজটা নিল আমার হাত থেকে। কাগজের ভাঁজ খুলতে খুলতে জানতে চাইলো, কি এটা? শুক্রবার সন্ধ্যায় কুশিয়ারা থেকে বেরিয়ে এসে আমরা কাজী অফিসে গিয়েছিলাম। সেখানে আমাদের বিয়ে হয়েছিল, এটার রেজিস্ট্রি পেপারের কপি। মেইন কপি ৩ দিন পরে দেবে। এটা নিয়ন তখনই চেয়ে নিয়েছিল। আমাকে এক কপি দিয়েছিল, নিজের কাছে এক কপি রেখেছিল। মনসুর ভাই সাথে সাথে কাজী অফিসে ফোন করলো। ফোন রেখে মনসুর ভাই বিড়বিড় করলো, কাজী তো বলতেছে এই নামের পাত্রপাত্রীদের আসলেই বিবাহ হয়েছে, রেজিস্ট্রিও হয়েছে। আমি অল্প হাসলাম। এবারে মনসুর ভাইকে বিভ্রান্ত দেখালো, চোখ মুখ শক্ত করে বলল, একটা অচেনা মানুষকে বিয়ে করে নিলি? ৭-৮ ঘন্টায় আমরা এত এত কথা বলছিলাম মনসুর ভাই। এক জীবনের সব কথা হয়ে গিয়েছিল আমাদের। আমার মনে হয়েছিল ওর চাইতে বেশি চেনা আর কেউ নেই আমার। এর চাইতে বেশি কাউকে চেনা লাগে না ভেবেছিলাম। ভেবেছিলাম আর কাউকে চিনবার দরকার কোনোদিন হবে না। তাহলে এখনকার ঘটনা কি ব্যাখ্যা তোমার কাছে? আমি কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। শুধু এটুকু আইডিয়া করতে পেরেছি, আমি সর্বনাশ করে ফেলেছি। মনসুর ভাই দাঁত কিরমির করে বলল, সুদানের ভুয়া। চলবে? গল্প? মেয়ে তুমি কি দুঃখ চেনো? গল্পের দ্বিতীয় অংশ। লেখা আফসানা আশা।